বেইজিংয়ে ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অংশ নিলেন ইনভেস্টমেন্ট ডায়ালগে, তরুণদের কাজে লাগানোর আহ্বান। ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ, সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টায় কর্তৃপক্ষ। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে হেল্প অ্যাপ চালু। আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় মিলছে সুবিধা। অভিযোগ জানালেই ঘটনাস্থলে ছুটে আসছে পুলিশ। হাজার মাসের চেয়ে উত্তম রজনীর সন্ধান। ইবাদত বন্দেগীতে পবিত্র লাইলাতুল কদর পালন। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের। এবং বাংলাদেশি পর্যটক শূন্যতায় কলকাতার নিউ মার্কেটে ঈদ কেনাকাটায় ধস। চড়া সুদে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিনিয়োগের টাকা তোলা নিয়েই শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। চীনের রাজধানী বেইজিংয়ে হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ডক্টর ইউনুস ও শি জিনপিংয়ের মধ্যে। এ সময় শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পূর্ব নির্ধারিত এজেন্ডা অনুযায়ী দু দেশের মধ্যে কয়েকটি এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন, রেল যোগাযোগ ও প্রযুক্তিতে সহায়তার বিষয়ে এসব এমওইউ স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। পরে চীনের ব্যবসায়ীদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি তরুণ প্রজন্মকে সব ক্ষেত্রে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন। ঈদ উল ফিতরের ছুটি শুরুর প্রথম দিনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সড়ক, রেল ও নৌপথে বেড়েছে যাত্রীর চাপে। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার, গাবতলী বাস টার্মিনালে আছেন সাইফুল রুদ্র এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, এই আজকের অর্থাৎ ঈদ যাত্রার পঞ্চম দিনে এসে কিন্তু কমলাপুরে কিছুটা হলেও সেই পুরনো চিত্র দেখা গেছে। আমরা সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদে কিন্তু আমরা কিছু কিছু মানুষকে আমরা উঠতে দেখেছি। যদিও কর্তৃপক্ষ দ্রুত সময়ে তাদেরকে আসলে ট্রেনের ছাদ থেকে নামিয়ে দিয়েছেন তারা, এবং এই মুহূর্তেও কিন্তু কমিউটার আরেকটি ট্রেন কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে, তিতাস কমিউটার, যেটি আসলে 9টা 45 মিনিটে ছেড়ে যাবার কথা ছিল। যদিও সেই ট্রেনটি এখনও ছেড়ে যায়নি এবং এই ট্রেনের যারা আসলে যাত্রীরা রয়েছেন তারা আসলে যে অভিযোগটি করছিলেন যে স্বল্প দূরত্বের যাত্রার টিকিট কিন্তু তাদের কাছে বিক্রি করা হচ্ছে না। ভৈরবে আসলে এই ট্রেনটি যাবে, তাদেরকে আসলে সেই ট্রেনই ভৈরব পর্যন্তই তাদেরকে টিকিট কাটতে হচ্ছে, এরকম অভিযোগ এখানে এই কমিউটার ট্রেনের যাত্রীরা আমাদেরকে করছেন। এবং সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 16 থেকে 17টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে গেছে, যার মধ্যে আন্তনগর মোটামুটি 12টির মতো ট্রেন কিন্তু এখনো পর্যন্ত ছেড়ে গেছে। যদিও তেমনভাবে শিডিউল বিপর্যয় কিন্তু আমাদের সকাল থেকে কোনো ট্রেনেই খুব একটা চোখে পড়েনি, তবে 10-15 মিনিট করে কিছু কিছু ট্রেন একটু দেরিতে ছেড়েছে। যেমন আমার পাশে থাকা এই তিতাস কমিউটার ট্রেনটির কথা দর্শক আপনাদেরকে বলছিলাম। এর বাইরেও সার্বিকভাবে যেহেতু আজকে থেকেই কিন্তু যে ছুটি, ঈদের যে ছুটি লম্বা 9 দিনের ছুটি, সেটা কিন্তু অফিসিয়ালি আজকে থেকেই শুরু হচ্ছে। সেই জায়গা থেকেও কিন্তু সকালে কিন্তু এই ভিড়টা আমরা গত কয়েকদিন দেখেছি যে এই ভিড়টা আসলে দুপুরের সময় দেখা গেছে বা দুপুরের পরে দেখা গেছে, সেই ভিড়টা কিন্তু কিছুটা হলেও এবার আজ কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে। যেহেতু শুক্রবার, অনেকে আসলে দুপুরে সময় জুমার নামাজের একটি ব্যাপার আছে এবং আজকে জুমাতুল বিদা, সেই জায়গা থেকে অনেকে আসলে চাচ্ছেন যে তাদের গ্রামের বাড়ি ফিরে গিয়ে আসলে জুমার নামাজ তারা আদায় করবেন, এরকমও কিন্তু অনেকের মধ্যে রয়েছে। এবং যাত্রীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা আসলে আমাদেরকে যেমনটা বলছিলেন যে এবারের যে ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা বেশ ভালো রয়েছে এবং সেই ব্যবস্থাপনার কারণেই কিন্তু এবারের দুর্ভোগ যেটা সেটা অনেকটা কম। এবং রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের ব্যবস্থাপনার জায়গা যেমন রয়েছে ঠিক তেমনিভাবে তাদের জায়গা থেকে আসলে কাজ করা সহজ হয়েছে, কারণ অনেকে এখন আগের থেকে সচেতন। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু বেশ স্বাভাবিকভাবে কিন্তু তাদের যাত্রা
শেষ করছেন। যদিও কারো কারো মধ্যে কিন্তু আমরা দেখেছি যে নিয়মকানুন না মানার যে ব্যাপার, অনেকে আমরা দেখেছি যে চেকিং এড়িয়ে প্ল্যাটফর্মে প্রবেশের কিন্তু চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে বাস টপকে বা এই ধরনের জিনিসগুলো টপকে কিন্তু অনেকে ওঠার চেষ্টা করেছেন, যদিও কর্তৃপক্ষ দ্রুততম সময়ে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এই মুহূর্তে সড়কের ঈদযাত্রার খবর জানতে চলে যাব গাবতলীতে। সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। গাবতলী বাস স্ট্যান্ডের যে চিত্র, সকাল থেকে আমরা যে বিষয়গুলো দেখেছি এখানে অন্যান্য বারের তুলনায় এবার এই প্রথম ঈদযাত্রার পঞ্চম দিনে এই টার্মিনালে এসে আমরা যে চিত্রগুলো দেখেছি যে একেবারে যাত্রী শূন্য টিকিট কাউন্টার বলা যায়। যে আগে যারা অগ্রিম টিকিট কিনেছেন সেই যাত্রীরাই শুধুমাত্র এখানে উপস্থিত আছেন। নতুন করে যাত্রীরা এসে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছেন কিংবা টিকিটের জন্য অপেক্ষা করছেন বা টিকিট পাচ্ছেন না, এমন ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা এমনটাও দেখেছি যে অনেক টিকিট কাউন্টার থেকে যাত্রীদেরকে ডেকে আনার চেষ্টা করা হচ্ছে, যে ডাকা হচ্ছে অনেককে যে এখানে টিকিট পাওয়া যাচ্ছে, যাত্রীরা যেন এসে টিকিট নেন। আরেকটা বিষয় বলে রাখি যে একেবারে শুরুর দিকে কিছু যাত্রী অভিযোগ করেছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তো এই ভাড়া আদায় নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি যাত্রীদের কাছ থেকে। তো কেউ কেউ বলছিলেন যে 200 টাকা থেকে শুরু করে 500 টাকা, এমনকি 600 টাকা পর্যন্ত টিকিটের দাম বাড়তি চাওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আবার কাউন্টারে কথা বলি তখন তারা আমাদেরকে জানায় যে সরকার নির্ধারিত, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটি তারা আদায় করছেন, সেই ভাড়াটি আদায় করা হচ্ছে। এমনকি সচরাচর যে যাত্রীরা এই রুটে যাতায়াত করছেন তাদের কাছ থেকে সেই নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া আদায় করা হয় বলে এই টাকাটাকেই তারা বাড়তি বলে মনে করছেন। যে এখন সরকার নির্ধারিত যে ভাড়াটা তারা নিচ্ছেন এই টাকাটাকেই তারা মনে করছেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া এখানে যাত্রীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীরা নিয়োজিত আছেন, র্যাব আছে, পুলিশ আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সড়কে কিছু যানজট আছে যে কারণে হচ্ছে একটা শিডিউল বিপর্যয়ের ঘটনাও ঘটেছে। 20 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত বিলম্বে বাস ছাড়ার কথা আমরা জেনেছি। এই ছিল রাজধানীর গাবতলী থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। আমরা এখন যাব সদরঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদে ইসলাম ছোবো। মানুষ তারা ঢাকা ছাড়তে শুরু করেছেন এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। এবং এই মুহূর্তে আমি যেই লঞ্চটিতে রয়েছি সেটি হচ্ছে কর্ণফুলী 13। এই লঞ্চটিতে যেটি বলা হচ্ছে সকাল থেকে কিন্তু এই লঞ্চে যাত্রী আসা শুরু করেছেন। লঞ্চের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যাত্রীরা পরিপূর্ণ হলেই এই লঞ্চটি ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখানকার যাত্রীদের যেটি অভিযোগ যে লঞ্চটি পুরো ভরে গেলেও এই লঞ্চটি এখনো ছেড়ে দেওয়া হচ্ছে না। তারা যেটি বলছেন যে 8টায় এই লঞ্চটি ছাড়ার কথা ছিল, কিন্তু এই লঞ্চটি এখনো ছাড়া হচ্ছে না। এবং তাদের যেটি অভিযোগ যে এরকম বেশ কিছু লঞ্চের সঙ্গে আমরা কথা বলেছি, লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রত্যেকেরই প্রায় একই অভিযোগ যে একটি সময়ের কথা বলে লঞ্চে তুলে কিন্তু পরবর্তীতে লঞ্চ ছাড়ার কোনো নাম গন্ধ নেই এবং এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যেটা এখানে এই লঞ্চটিতে আমরা দেখেছি রীতিমতো হই হুল্লোড় করেছেন এখানকার যাত্রীরা। তারা এক পর্যায়ে এই লঞ্চের মালিক পক্ষ যারা রয়েছেন, লঞ্চের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে রীতিমতো বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন। পরে এক পর্যায়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তা নিবৃত্ত করেছেন তাদের। আমি যদি বলি যে আজকে সকাল থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ব্যাপক এখানকার ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। যে বিষয়টি কিন্তু বলা হচ্ছিল যে সদরঘাট তার নিজস্ব জৌলস হারিয়ে ফেলেছে এই পদ্মা সেতু হওয়ার পর থেকে, কিন্তু সেই কথাটি কিন্তু আজকের দৃশ্য কিন্তু সেটি বলে যে এই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আজকের দৃশ্য। কারণ আজকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে যেটি লঞ্চ বিলম্বের কিছু ঘটনা ঘটেছে, তবে এছাড়া এই সদরঘাট লঞ্চ টার্মিনালে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ।
ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে মাহাদ ইসলাম ধ্রুব, গাবতলী থেকে সাইফুল রুদ্র এবং তার আগে কমলাপুর থেকে আলামী তুষার যুক্ত হয়েছিলেন। ঈদযাত্রায় মহাসড়কের খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর প্রবেশ পথ মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সাভারে মুজাফফর হোসেন জয় এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন মেহেদি হাসান। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা ঘিরে ঈদে ঘরমুখী যে যাত্রা, সেই যাত্রার কিন্তু যানবাহনের লম্বা লাইন এখনো চলছে। বিশেষ করে বাসের চাপ কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এই টোল প্লাজা থেকে প্রায় 200 কিলোমিটার দূরের যে থানা এলাকার পরে পর্যন্ত লাইন যাচ্ছে, তবে ধীর গতিতে গাড়িগুলো কিন্তু টোল প্লাজা অতিক্রম করবার চেষ্টা করছে। এদিকে যে বাইকের চাপ ছিল সেই চাপটি কিন্তু কমে এসছে এবং বাইকের কারণে যে আরেকটি টোল বৃদ্ধি করা হয়েছিল সেটি কিন্তু এখন সরিয়ে বাসের জন্য চালু করা হয়েছে। তবে বাইকের জন্য আরেকটি কিন্তু অস্থায়ী টোল লেন রাখা হয়েছে, তাতে এখন 2টি লেনে করে কিন্তু মোটর বাইক পার হচ্ছে, আর বাকি 6টি লেনে কিন্তু বাস, মিনি বাস সহ নানা রকম যানবাহন পারাপার হচ্ছে। তবে আমরা দেখছি যে বাসের বিভিন্ন দূরপাল্লার বাসগুলো কিন্তু যাত্রী পরিবহন করছে এবং সবাই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ। তারা বলছেন যে এই যে টোল প্লাজা ঘিরে যে কিছুটা ধীর গতি বা লম্বা লাইন, তারপরও তারা যে নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন, সেই উৎসব মুখর পরিবেশের কথা কিন্তু তারা বলছেন। এবং পদ্মা সেতুর দুই পারে যে এক্সপ্রেসওয়ে আছে সেখানেও কিন্তু যানবাহনের অনেক চাপ রয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী সব বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং তারা বলছেন যে এই যে পদ্মা সেতু ঘিরে যে দক্ষিণাঞ্চলের যে ঈদযাত্রা, সেটি কিন্তু ফেরিঘাটের কারণে নানা রকম বিড়ম্বনা ছিল, তবে এখন পদ্মা সেতুর কারণে কিন্তু তারা নির্বিঘ্নে যাচ্ছেন এবং লম্বা ছুটির কারণে একটা বিশেষ আমেজ কাজ করছে। তো এই ছিল আমার কাছে মাওয়া থেকে ঈদযাত্রার সবশেষ। আমরা চলে যাব সাভারের থেকে ঈদযাত্রার খবর জানতে, সেখানে আছেন সহকর্মী জয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল 3 মোড়ে। মূলত ঈদযাত্রার সবচেয়ে ভোগান্তির যে জায়গাটি নিয়ে আশঙ্কা করা হচ্ছিল, অর্থাৎ বাইপাল নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাইপালের অংশ রয়েছে, সেই অংশটিতে উত্তরবঙ্গগামী এই অঞ্চলটিকেই সবচেয়ে যানজটের হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছিল কিছুদিন আগেও, কিন্তু আজকের চিত্র সম্পূর্ণই উল্টো। আমরা সকালে দেখেছি গাড়ির অতিরিক্ত চাপ এবং মনে হচ্ছিল যে বেলা যত গড়াবে গাড়ির চাপ তত বাড়বে এবং যানজটের সৃষ্টি হতে পারে, এমন একটি আশঙ্কা থেকেই এই ধারণা হচ্ছিল। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে তার উল্টো চিত্র। মূলত মহাসড়কে ট্রাফিক পুলিশের অবস্থান এবং একই সাথে চায়নার যে কোম্পানিটি আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজ করছে, তাদের পক্ষ থেকেও ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে সড়কে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মূলত উত্তরবঙ্গগামী যে এই সড়কটি যে রাজেয়াল হতে পারে, এটি চালকদের অবগত থাকার কারণে কিন্তু তারা বিকল্প সড়ক ব্যবহার করছে, যার ফলে এই সড়কের গাড়ির চাপ অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে কিন্তু যে কথাটি বলা হচ্ছিল যে গার্মেন্টস কারখানাগুলো মূলত বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু এখানে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হতে পারে। তো আমরা সাভারের বাইপালে আমরা যানজট সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছে সহকর্মী মেহেদি হাসান। যে যেভাবে পারছেন সেভাবে আসলে নারীর টানে বাড়ি ছুটছেন, অর্থাৎ নিজের পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই গাজীপুরের চন্দ্রামোড়ে রয়েছে। এবং সেই চন্দ্রামোড়ের বর্তমান অবস্থা যদি বলি যে ভয়াবহ আসলে যানবাহনের চাপ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এই চন্দ্রাতে আমরা যদি বলি, এই সড়কটিতে দুটি, অর্থাৎ গাজীপুর থেকে তার পাশাপাশি কিন্তু ঢাকা থেকেও যে যানবাহনগুলো ছেড়ে আসে এবং উত্তরবঙ্গের উদ্দেশ্যে 22টি জেলার মানুষজন আসলে এই পথ দিয়ে কিন্তু বাড়িতে, অর্থাৎ নিজের জেলায় অর্থাৎ নিজ বাড়িতে ঈদ উদযাপনের জন্য যায়। সেই সড়কটি আসলে সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে এই দুটি সড়কের যে যানবাহনগুলো, সেই যানবাহন একই সড়ক দিয়ে চলাফেরা করার কারণে কিন্তু বেশ যানবাহনের চাপ আমরা লক্ষ্য করছি। যদিও গার্মেন্টস প্রতিষ্ঠানের যেই ছুটি, সেটি কিন্তু এখনও পুরোদমে চালু হয়নি। বিশেষ করে বেশ কয়েকটি আমরা জানি যে এবারও কিন্তু ধাপে ধাপে এই গাজীপুর জেলার গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো কিন্তু ছুটি দেওয়া হয়েছে। তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহনের চাপ, অর্থাৎ যে যাত্রীদের যে উপচে পড়া
যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। অর্থাৎ বলা চলে যে আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ দুদিনেও কিন্তু আরও বেশ কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হবে এবং তারপরই কিন্তু আসলে পুরোপুরি যে যাত্রীদের চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর, এর আগে সাভার এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটের 8টি থানা এলাকায় যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য চালু হয়েছে এই সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। এমন সেবাকে স্বাগত জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান মহিলা পরিষদের। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নারীদের হেনস্থা হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের মতো ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে গণপরিবহনে চলাচলরত 94% নারী যৌন নিপীড়নের শিকার। এমন পরিস্থিতিতে যাতায়াতে ভয় পাচ্ছেন অনেক নারী। সবাই নিরাপদ না আসলে রাস্তার মধ্যে, আর মেয়ে মানুষ তো অবশ্যই না। এখন একটু অস্বস্তি ফিল হয় যাতায়াত করার সময়, যে কখন কি হয়। নারী হয়রানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় হেল্প নামের নতুন একটি অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে স্টোর থেকে সলিউশন স্পিন লিখলে হেল্প অ্যাপ আসবে, সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা। অ্যাপে রাখা হয়েছে ইমার্জেন্সি বাটন, লিখিতভাবে অভিযোগ দেওয়ার অপশন আছে, নাম পরিচয় গোপন করে নিজের এমনকি অন্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও তুলে ধরা যাবে এই অ্যাপে। অ্যাপসের মাধ্যমে আমাদের হয়রানিগুলো যদি তাদেরকে জানানো যায় এবং যারা এই অ্যাপসে কাজ করবে তারা যদি ওরকম ভালোভাবে রেসপন্স করে তাহলে তো ডেফিনেটলি ভালো। হেল্পের মিডিয়া কম্পেইনার জানালেন, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত রুটের 8টি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। পাশাপাশি এসব এলাকার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হবে কুইক রেসপন্স টিম। প্রশাসনের কাছে তো তার ওনার লোকেশন চলে যাবে, পাশাপাশি অনেক সময় প্রশাসন রেসপন্স দ্রুত না করতে পারে। সবচেয়ে নিকটবর্তী যে আমাদের মানে বুথটা থাকবে, যে আমাদের ভলান্টারি বুথ, আমরা তাদেরকে মূলত রিচ করব এবং তারা দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে। পুলিশ বলছে অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিক তথ্য হিসেবে বর্ণনা হবে এবং যে কোনো ভিকটিমকে আমরা সেই অনুযায়ী পুলিশি যে সেবা সেটাও আমরা প্রদান করতে পারব। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় বেড়েই চলছে গণপরিবহনের নারী নিপীড়ন। এই পরিস্থিতিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তারা। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু একজন অপরাধীকে আরও অপরাধী করে এবং যে অপরাধ করে না তাকেও কিন্তু অপরাধ করতে উৎসাহিত করে। এই অ্যাপ করার ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা রাখতে হবে। অ্যাপে আসা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে মহিলা পরিষদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। এই রজনীকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন, তাই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহিমান্বিত রজনীর গুরুত্ব তুলে ধরে হয় আলোচনা। এছাড়া কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র এ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ রাতে তিনি বর্ষণ করেন অশেষ রহমত ও নিয়ামত। আল্লাহর কাছে হাত তুলে এই ফরিয়াদ করব যে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা আছেন তারা সকলের জন্য আসন্ন ঈদে সুন্দরভাবে ঈদ করতে পারেন। পবিত্র লাইলাতুল কদরে প্রথম আকাশে নেমে আসেন মহান আল্লাহ তাআলা। বান্দার উদ্দেশ্যে বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করে দেয়া হবে। তাই তো স্রষ্টার কৃপা পেতে রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনীতে মসজিদে মসজিদে ঢল নামে মানুষের। নিজ পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন তারা। দেশের মধ্যে যে সংকটময় পরিস্থিতি বিরাজমান আছে, এর থেকে উত্তরণের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। বিভিন্ন মসজিদে লাইলাতুল কদরের ইবাদত করেন বাংলাদেশে বসবাসরত বিদেশিরাও। সুন্দর রিলেশনশিপ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে,
एक दूसरे की सपोर्ट करे मानुष এটাই তো हमने यही मांगा कि मतलब जो हमारे जो माह सियाम में हमने रोजे रखे वो सब তো আল্লাহ কবুল করে। কদরের এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় সারা রাত ইবাদতের মাধ্যমে কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন, তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। কলকাতার নিউ মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট, যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, আর সেখানেই এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসতে পারেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। সাদার স্ট্রিট, নিউ মার্কেট বা বিভিন্ন ধরনের যত আছে সব বাংলাদেশের লোক না আসলে আমাদের অত উন্নতি হচ্ছে না। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট ও এর আশেপাশের বিভিন্ন রাস্তায় প্রায় 2 থেকে 3 হাজার ছোট বড় দোকান রয়েছে, আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি, তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকে। বলতে পারবো না কি হবে না হবে, কোনো বোঝা যায় না, অনেক অবস্থা খারাপ। সরকারি পরিসংখ্যান বলছে, গেল বছর ঠিক এই সময়ে গড়ে 8 থেকে 9 হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক 1 বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 1 থেকে 150 জনে। বছরের ঠিক এই সময় নিউ মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ব্যাংক থেকে চওড়া সুদে ঋণ এনে তবে তাদের ব্যবসায় বিনিয়োগ করেন, আর লক্ষ্য থাকে বাংলাদেশি পর্যটক এলে তবেই ব্যবসায় লাভ তারা ঘরে তুলবেন। তবে বাস্তবতা এবছর ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকরা, আর সে কারণেই এই ব্যবসায় এবার মার খাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বেইজিংয়ে ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠক, স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, অংশ নিলেন ইনভেস্টমেন্ট ডায়ালগে, তরুণদের কাজে লাগানোর আহ্বান। ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ, সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টায় কর্তৃপক্ষ। এবং গণপরিবহন যৌন নিপীড়ন বন্ধে হেল্প অ্যাপ চালু, আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় মিলছে সুবিধা, অভিযোগ জানালেই ঘটনাস্থলে ছুটে আসছে পুলিশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।